আমার কাছে এই মুহূর্তে একটা ইমেল রয়েছে, আমি সেই ইমেলটা একটু পড়তে চাই। এই ইমেলটাও আপনারা একটু মন দিয়ে শুনবেন যারা শুনছেন এই মুহূর্তে। আমি জানি সবাই মন দিয়ে শুনছেন, তারপরেও বললাম আর কি। তো যাই হোক, ইমেলটা পড়ছি। যেভাবে লিখছেন, রাসেল ভাই, জিজ্ঞেস করব না কেমন আছেন, কারণ আপনি সব সময় ভালোর দলে থাকেন। আজ আমি আমার জীবনে ঘটে যাওয়া ছোট্ট দুটি ঘটনা বলবো। আমার বয়স তখন 4 কি 5 বছর হবে। আমি তখন থাকতাম কিশোরগঞ্জের একটি সরকারি কোয়ার্টারে। একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। আমি তখন নিজেকে আবিষ্কার করি ঘরের ভেন্টিলেটরের দিকে নিচের থেকে নেমে আসছি। আমি আবারও বলছি, আমি তখন নিজেকে আবিষ্কার করি ঘরের ভেন্টিলেটরের দিক দিয়ে নিচে নেমে আসছি। তখন হঠাৎ আমি নিচে তাকিয়ে দেখি আমি আমার বাবা ও মায়ের মাঝখানে শুয়ে আছি। আপনি চিন্তা করে দেখুন, আপনি রাতের বেলায় ঘুমাতে গেছেন, হঠাৎ করে আপনার ঘুম ভেঙেছে এবং ঘুম ভেঙে আপনার মনে হলো যে ভেন্টিলেটরের যে জায়গাটা আপনার ঘরে, সেই জায়গা থেকে আপনি ভাসমান অবস্থায় ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছেন এবং পিছনের দিকে তাকিয়ে আপনি আপনার বাবা মার সাথে আপনাকেও দেখতে পাচ্ছেন। কেমন হবে মুহূর্তটা? এবং সাথে সাথে আমার ওই সময় মনে হলো আই এম পুলড ডাউন ইনটু মাই বডি। এরপর জেগে উঠি বা সম্বিত ফিরে পাই এবং অনেকক্ষণ আমি এই বিষয় নিয়ে চিন্তা করি, কিন্তু আমি এই ঘটনাটি তখন বাবা মাকে জানাইনি। আমার এই ঘটনার বিশ্লেষণে মনে হয়েছে মানুষের আত্মাকে ঘুমের সময় সৃষ্টিকর্তা তার হেফাজতে নিয়ে যান। হয়তো আমি ছেলেবেলায় এই মাসুম সময়ে কোনোভাবে ওই ঘটনাটা অন্য কোনো ডাইমেনশন থেকে দেখে ফেলেছি। আমার এই ঘটনাটি এতই দ্রুত সময়ের মধ্যে ঘটে যা একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড আমার এবং সেটার মধ্যে ঘটেছিল। জানি না আমার এই ঘটনাটি কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। আমি এই ঘটনাটি আমার স্মৃতিতে গভীরভাবে গেঁথে আছে। এবং এর সাথে আরো একটি ঘটনা রয়েছে। ছোটবেলায় আমার একটি ট্রাইসাইকেল ছিল। তো তখন প্রায় সময় রাত্রেবেলায় বিদ্যুৎ চলে যেত। বিদ্যুৎ চলে যাওয়ায় কোয়ার্টারের প্রায় সব ছেলে মেয়ে এবং আন্টিরা বাইরে চলে আসতো। তো একদিন বিদ্যুৎবিহীন বাড়িতে রাত 8টা কি 8:30 হবে, আমরা সবাই বাইরে বেরিয়ে এসেছি। আমি আমার ছোট্ট ট্রাইসাইকেল নিয়ে খেলায় মেতে উঠি। হঠাৎ আমার নজরে চলে যায় ওপরের আকাশের দিকে। তখন আমি দেখতে পাই হাতের তালুর সমান আকৃতির গোল্ডেন রঙের একটি ছোট্ট স্টার বা তারা আমার মাথার উপর দিয়ে জোর গতিতে উড়ে যাচ্ছে। গতিটা এমন ছিল যে বাতাসের বেগে ওই স্টার বা তারাটি বেঁকে গেছে। আমার মনে হয়েছিল একটা লম্বা বাঁশ দিয়ে ওই স্টার বা তারাটিকে ধরে ফেলা যেত। আমি ঘটনাটি এতই অবাক দৃষ্টিতে দেখছিলাম যে কাউকে তা ডাক দিয়ে দেখানোর সুযোগ পাইনি। এই ছিল আমার ছেলেবেলার জীবনে মুখোমুখি হওয়া দুটি ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। 2000 ওকে। আচ্ছা, আব্বু আগে থেকেই এখানে থাকতো এবং এখানে ইতালিতে থাকার কথা তিনি বলছেন। এবং ছোট বয়সে আমি আম্মুর সাথে বেডে ঘুমাতাম, বাট মাঝে মাঝে সকালে আম্মু উঠে দেখত আমি বারান্দা অথবা কিচেনের ফ্লোরে ঘুমিয়ে আছি। আমি নিজেও জানতাম না কখন কিভাবে আমি বেড থেকে উঠে যেতাম। আমি এভরিডে 4 লিটার দুধ খেতাম। দ্যাট মিনস আমি 8 থেকে 9 বার ফুল ফিডার মিল্ক খেতাম, উইচ ইজ আনইউজুয়াল ফর তখন বয়স ছিল মাত্র 5 বছর। আমাকে অনেক ডক্টর দেখানো হয়, কেউ কিছু পায় না। আমার 5th বার্থডেতে আম্মুর একটা কাজিন আসেন এবং যিনি উত্তরার অনেক বড় একটা মসজিদের ইমাম ছিলেন। তিনি আমাদের বাসায় ঢুকেই আম্মুকে জিজ্ঞেস করেন, তোদের কোনো সমস্যা হয় না তো এখানে? আম্মু অবাক হয়ে বলে, কেন, কিসের সমস্যা? উনি বলেন, না কিছু না, আমি কাল আবার আসব। পরদিন উনি এসে বলেন এখানে জিনের ফুল ফ্যামিলি থাকে, হাজব্যান্ড, ওয়াইফ এন্ড তাদের 6টা বাচ্চা। আম্মু অনেক ভয় পায় এবং বাসাটা চেঞ্জ করার ডিসিশন নেয়। বাট আম্মুর কাজিন বলেন যে জিনগুলো সবাই ভালো, আমাদের কোনো ক্ষতি হবে না। আম্মু তখন ক্লিয়ারলি বুঝতে পারে যে আমাকে মাঝে মাঝে বারান্দা অথবা কিচেনে কেন পায়, ওখানে এবং তারা সবাই সবকিছু খুলে বলে। দেন উনি বলেন যে জিনদের 4টা ছেলে এবং 2টা মেয়ে, তারা সবাই আমার সাথে খেলে। এটা শুনে আম্মু অনেক শকড এবং ডিপ্রেসড হয়ে যান এবং নেক্সট ডে বাসা চেঞ্জ করে চাচুর বাসায় উঠে যান আমাদের নিয়ে। আব্বুকে সবকিছু বলার পর আব্বু বলে যে দেশে আর থাকতে হবে না। চাচুকে বলে আমাদের পেপারস রেডি করে উইদিন 6 মান্থস আমরা ইটালিতে চলে এসেছি।
চাচুর বাসায় যখন ছিলাম তখন আমার সাথে অস্বাভাবিক তেমন কিছুই ঘটেনি। শুধু ইটালিতে আসার 2 দিন আগে সকালে আমাকে ডাইনিং টেবিলের নিচে ঘুমানো অবস্থায় পাওয়া যায়। যাই হোক, এখানে এসে আল্লাহর রহমতে সবকিছু ভালো যাচ্ছিল। আমাকে এখানে প্রাইমারি স্কুলে ক্লাস 1-এ ভর্তি করিয়ে দেওয়া হয়। উইদিন 3 মান্থস আমি ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ শিখে যাই এবং আমার অনেক ফ্রেন্ডস হয়। আমি আর সব সাধারণ কিডসদের মতোই বড় হচ্ছিলাম। 2015-এর আমি গ্র্যাজুয়েশন শেষ করি, দেন নভেম্বরে আমার বিয়ে হয়। আমার হাজব্যান্ড মিলানের একটা সিটিতে থাকেন এবং ব্যাংকে তিনি জব করেন। ওখানে আমরা বাসা নেই, নিউ একটা গাড়ি কিনি এবং লাইফ ভালোই চলছিল। এক উইকেন্ডে আমরা শ্বশুর বাড়ি অর্থাৎ মিলান যেতাম, দেন পরের উইকেন্ডে বাবার বাড়ি আমরা যেতাম, উইচ ইজ ভেনিস। এবং এমন এক উইকেন্ডে আমরা শ্বশুর বাড়ি যাই ফ্রাইডে 18th মার্চ 2016। ইউজুয়ালি আমরা ফ্রাইডে ইভিনিং এ গিয়ে স্যাটারডে ইভিনিং এ ব্যাক করি, বাট 20th মার্চ অর্থাৎ সানডে আমার দেবরের বার্থডে থাকার কারণে আমরা স্যাটারডে ইভিনিং এ না এসে সানডেতে পার্টি করে রাত 11টায় রওনা হই। সারাদিন খুব পার্টি করে দুজনেই টায়ার্ড ছিলাম, বাট অনলি 2.5 আওয়ার ড্রাইভিং বলে আমরা একটু লেট করে রওনা হই বাসার জন্য। হাইওয়েতে তেমন গাড়ি ছিল না। সানডে নাইট এখানে ইউজুয়ালি মানুষ বাসাতেই থাকে, যেহেতু মানডে সবার অফিস যেতে হয়। অ্যারাউন্ড 1 আওয়ার ড্রাইভিং করার পর হঠাৎ আমার হাজব্যান্ড আমাকে বলে যে ওর খুব ঘুম পাচ্ছে এবং চোখ ব্যথা করছে। হাইওয়েতে সেখানে কার স্টপ করা যায় না, কাউকে কয়েক কিলোমিটার পর একটা SOS স্টপ থাকে, লাইক 4-5 মিনিট পর আমরা একটা SOS এসে থামি এবং ওখানে চোখে পানি দেই এবং আমি ওকে বসতে বলি, বাকিটা পথ আমি ড্রাইভ করব। ও প্রথমে রাজি হয় না, বাট আমি ইনসিস্ট করি। আল্লাহর নাম নিয়ে গাড়ি স্টার্ট করি এবং যেটা শুরু করি এবং আমরা সবাই যেটা করি সেটা কিছুক্ষণ যাওয়ার পর রোডের মাঝখানে অনেক বড় একটা ছায়া দেখতে পাই। মনে হচ্ছে রোড সাইডে কেউ দাঁড়িয়ে আছে, তার ছায়া পড়েছে রোডের ঠিক মাঝামাঝি, কিন্তু হাইওয়েতে মানুষ দাঁড়িয়ে থাকবে এটা ইম্পসিবল। আমি এটা মাথায় নেই না, ওকেও কিছু বলি না। বাট আশ্চর্যের ব্যাপার হলো ওটা দেখার সাথে সাথে আমার এত ঘুম পাচ্ছিল যে মনে হচ্ছিল আর চোখ খোলা রাখতে পারবো না। এই বুঝি চোখ বন্ধ হয়ে আসলো। ও ব্যাপারটা বুঝতে পেরে আবার আমাকে বলে নেক্সট ইমার্জেন্সি স্টপে থামতে। আমি তাই করি। দুজনেই এখন গাড়ি থেকে বের হয়ে দাঁড়িয়ে আছি। আমি ভাবছিলাম ওকে বলবো কিনা, ভাবতে ভাবতেই ও বলা স্টার্ট করলো যে ও যখন ড্রাইভ করছিল তখন নাকি পরপর 3টা ছায়া দেখেছে। আমি ভয় পাবো বলে আমাকে কিছু বলেনি। দেন আমিও শেয়ার করি যে আমিও দেখেছি এবং তারপর থেকেই আমার এমন ঘুম পাচ্ছে। ও অনেক ভয় পায়, বাট আমার তেমন ভয় লাগে না এবং বলতে থাকে যে পানি নিয়ে মুখ ধুয়ে ওকে বলি যে চলো আমার ঘুম শেষ, আর 45 মিনিটস মতো লাগবে, আমি ড্রাইভ করতে পারবো। ও না করে, ও পারবে বলে, কিন্তু আমার কেন যেন ওকে ড্রাইভ করতে দিতে ইচ্ছে করছিল না, কেমন যেন ভয় ভয় লাগছিল। তবুও কি আর করা, আয়াতুল কুরসি পড়লাম দুজন, আবার রওনা হলাম বাসার দিকে। কিন্তু কে জানতো বাসা পর্যন্ত যাওয়ার আগে এমন কিছু হবে। রাত তখন অ্যারাউন্ড 1:20 AM, আর 20-25 মিনিটস পর আমরা হাইওয়ে থেকে বের হয়ে লোকাল রোড নেব। দেন 5 মিনিটস পরেই বাসা। গান শুনছিলাম। আমরা তো তখনই ঘুমের ঘোরটা কেটে গিয়েছে। ঠিক তখনই আমার হাজব্যান্ড ভয়ঙ্কর ভাবে একটা চিৎকার দিয়ে রোডের মাঝখানে গাড়ি স্টপ করে ফেলল। 140 কিলোমিটার পার আওয়ার স্পিডে থাকা একটা গাড়ি হঠাৎ ব্রেক করে সামনের দুজনের যা অবস্থা হয় তাই হলো। যদি ব্রেক করে তাহলে যা হওয়ার কথা তাই হলো। আমাদের ফেসের ফ্রন্টে বাউন্স করে 2টা এয়ার ব্যাগ বের হয়ে আসলো এবং আমরা সেন্সলেস হয়ে গেলাম। অ্যারাউন্ড 5:30 AM আমরা চোখ খুলে একটা হসপিটালের বেডে নিজেদের আবিষ্কার করলাম। দেখি একজন নার্স আমাদের জিজ্ঞেস করছে আমি একটু বেটার ফিল করছি কিনা। প্রথমে অবাক হয়ে তাকিয়ে থাকলাম তার দিকে, বুঝতে পারছিলাম না কি বলবো। আমি এখানে কেন আসলাম, কখন আসলাম, কিছুই মনে করতে পারছিলাম না। কয়েক সেকেন্ড পর আমি কান্না করা স্টার্ট করলাম এবং আমার হাজব্যান্ডের কথা জিজ্ঞেস করলাম। নার্স বলল ও ঠিক আছে, ঘুমাচ্ছে। তোমাদের দুজনেই একসাথে এত জ্বর এসেছে যে ড্রাইভ করে না এসে তোমরা অ্যাম্বুলেন্স কল করলেই পারতে। আমি নার্সের কথা শুনে শুধু বললাম আমি ওর কাছে যাব। সে আমাকে নিয়ে গেল। নার্স
ওকে আস্তে আস্তে করে ডাকলো আর ও জেগে গেল। দেন ও আমাকে দেখে অনেক কান্নাকাটি করতে থাকলো এবং সরি বলতে লাগলো। নার্স আমাদেরকে জানালো যে ডক্টর নাকি বলেছে যেহেতু জ্বর তেমন নেই, আমরা চাইলে বিকেলে বাসায় চলে যেতে পারি, এবং 3 দিনের মেডিকেল প্রেসক্রাইব করলো, মেডিসিন প্রেসক্রাইব করলো। আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনের দিকে তাকিয়ে বললাম, যত তাড়াতাড়ি বাসা যেতে পারি ততই ভালো, হসপিটালে কে থাকতে চায়, বিকেলেই চলে যাব। ও আমাকে কিছু না বলে আমার দিকে তাকিয়ে থাকলো। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে, তুমি জানাবা? ও বলল, এটা কি হলো আমাদের সাথে? নার্স বলল, আমরা নাকি হাই ফিভারের জন্য এখানে এসেছি। আমি নাকি ওদেরকে বলেছি যে আমি ড্রাইভ করে এই পর্যন্ত এসেছি। কিভাবে সম্ভব? আমরা তো অ্যাক্সিডেন্ট করলাম, তারপর কি হলো? আমি তো কোনোভাবেই মনে করতে পারছি না। আমি শুধু বললাম, জানি না। আমরা হসপিটাল থেকে বের হয়ে আমাদেরই গাড়ি নিয়ে বাসায় এসেছি। গাড়ির কোনো এয়ারব্যাগ বের হয়নি, সব ঠিকঠাক আছে। ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং ইজ জাস্ট ওকে। আমাদের ক্লিয়ারলি মনে ছিল উই হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট। কোনো ভুল থাকতে পারে না, কোনো ভুল হতে পারে না। যাই হোক, বেশ কয়েকদিন এটা নিয়ে দুজন খুব ভাবলাম। আম্মু ছাড়া আর কারোর সাথে শেয়ার করিনি, আর কাউকে বলিনি অ্যাক্সিডেন্টের কথা। আম্মু তার ইমাম কাজিনকে বলার পর উনি জানান যে উনি নাকি দেখেছেন যে ছোটবেলায় যে জিনগুলো আমার সাথে খেলা করত, সেই জিনের ভেতর 4 জন আমার হাজবেন্ডের ক্ষতি করতে চেয়েছিল আর 2 জন আমাদেরকে উপকার করতে চেয়েছিল। তাই আমরা হসপিটাল পর্যন্ত যেতে পেরেছি, আর আমাদের নাকি কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। ওরা নাকি ভয় দেখিয়েছে। আসলে ব্যাপারটা এখনো আমার কাছে ক্লিয়ার না। আমরা এখনো বুঝে উঠিনি যে আসলে কি হয়েছিল। যাই হোক, অগাস্টে আম্মু ব্যাক করে। তার কাজিন আমাদের জন্য পানি পড়ে দেয়, যা আমরা পরপর 6 দিন খাই ফজরের আজানের আগে। এখন পর্যন্ত আল্লাহর রহমতে আর কিছু ঘটেনি আমাদের সাথে। আই প্রে যেন না ঘটে। এন্ড দ্যাটস ইট, জাস্ট ফেল্ট লাইক শেয়ারিং। থ্যাংক ইউ। এরপরে তিনি নাম লিখেছেন, নামটা আমি পড়তে পারছি না। অ্যান্ড এটা ছিল স্টোরি। আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। এবং তারা দুজনেই জানেন যে তারা অ্যাক্সিডেন্ট করেছিলেন, বাট তারা যখন চেতনা ফিরে পান তখন তারা দেখেন হসপিটালে। তখন সবকিছু ঠিকঠাক ছিল যে আমরা অ্যাক্সিডেন্ট করে এখানে এসেছি। বাট যখন নার্সের কথা শুনলেন যে তারা কেউ আসলে অ্যাক্সিডেন্ট করেনি, হসপিটালে নাকি হাই ফিভার নিয়ে গাড়ি চালিয়ে এসেছেন, তারা কি জ্বরের ঘরে সবকিছু দেখেছেন? এগুলো কি সব কল্পনা ছিল, নাকি আসলেই অন্যরকম কোনো কিছু ঘটেছিল? আর জ্বর আসলে হঠাৎ করে এত জ্বর আসবেই বা কেন, আর এরকম সবকিছু ঘটবে বা কেন? জিনিসটা আমার কাছে ক্লিয়ার না। তবে আপনারা চাইলে শেয়ার করতে পারেন আপনাদের কথা। আর একটু আগে আমরা যে ঘটনাটা শুনলাম সেটাও খুব অদ্ভুত ছিল, যে একজন মানুষ যিনি শ্মশান থেকে একটা হাড়ির মুখ নিয়ে ফিরছিলেন এবং তিনি হঠাৎ করেই নৌকা মাঝপথে নৌকার অ্যাক্সিডেন্ট হয় এবং তিনি পানির নিচে চলে যান এবং সেখান থেকে আবার উঠে আসেন। উঠে এসে যখন তিনি সেই মাটির জিনিসটা নিয়ে, হাড়িটার মাথাটা নিয়ে যখন তিনি ফেরেন, তখন তিনি আবিষ্কার করেন যে তিনি আসলে তিনি যখন পানির নিচে যান এবং তারপর একটা কাঠের টুকরো ধরে বেঁচে ওঠেন, এবং তারপর যখন তিনি আবার সেটা নিয়ে তার সেই সাধু বাবার কাছে ফেরত যান, তখন সাধু বাবা তাকে মনে করিয়ে দেয় যে তিনি কাজটি করতে পারেনি, এবং তখন তিনি নিজেদিকে তাকে অবাক হন যে তার সমস্ত গা দিয়ে শরীর দিয়ে পানি ঝরছে। অর্থাৎ এই দুটো ঘটনার মধ্যে কোথায় যেন একটা অন্তমিল আছে। আপনার চোখে সেটা লেগেছে কিনা বা আপনার সেটা মনে হয়েছে কিনা আমাকে জানাতে পারেন। আমরা একটা ঘটনায় যাবো, এটা ইমেইলে যাব, এবং সেই ইমেলটা পাঠিয়েছেন আমাদের একজন লিসনার। আমরা পড়ছি সেই ইমেলটা ঠিক যেভাবে পাঠিয়েছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আমি শ্যামা আদাবরে থাকি। ভাইয়া, সত্যি বলতে আমি ভূত এফএমের নিয়মিত শ্রোতা না, কারণ ভূত বা এই ধরনের অশরীরী কিছু আমি তেমন বিশ্বাস করি না। আমি আজ কিছু বলতে চাই, ব্যাপারটা ভৌতিক বা অশরীরী কোনো ঘটনা কিনা আমি জানি না। ঘটনাটা হচ্ছে, ইচ্ছে হলে পড়বেন, আর যদি এর কোনো ব্যাখ্যা আপনার কাছে থাকে আমাকে জানাবেন। কথায় আছে না, যে জিনিস নিষিদ্ধ মানুষের আকর্ষণ সেখানে বেশি, আর আমার ছিল আরো বেশি। আমার জীবনের প্রায় পুরোটা সময় কেটেছে কক্সবাজারে, তবে সমুদ্র আমাকে কখনো টানে নাই। আমি সবসময় পাহাড়ের কাছেই যেতে চেয়েছি। যেদিনের কথা বলছি তখন আমি সবে এসএসসি দিয়েছি। আমার নিজেদের খুব বড় মনে করি ফ্রেন্ডরা ঠিক করেছি কক্সবাজারে টেকনাফে মেরিন ড্রাইভ হাইওয়ে হয়ে এখন যেখানে একটা ক্যাফে রয়েছে সেই দিকে যাব, এবং 6-7 জন যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আমরা 4 জন যাই ছোট ট্যাক্সি করে। ছবি তোলার জন্য আমরা অনেক জায়গায় নামছিলাম, তো এক জায়গায় খুবই ভালো লেগে যাওয়ায় আমরা ওখানে নেমে পড়ি এবং ড্রাইভারকে বলি ঘন্টা দেড়েক পরে এসে নিয়ে যেতে। আমি সর্বত খুবই চঞ্চল, তো নেমেই আমি সবার আগে প্রায় দৌড়ে ঝর্ণার কাছে চলে যাই। আমার ফ্রেন্ডরা পেছন থেকে বলতে থাকে, আস্তে আস্তে যা, বেশি ভিতরে যাস না, আমরা আসছি। সবাই আমরা যে যার মতো ছবি তুলতে থাকি। এক ফাঁকে
আমি একটু ভেতরে ঝর্ণা আর পাহাড়ের খাঁজের কাছাকাছি চলে যাই। আমি একটু বলতে চাই, আমি কিন্তু সবার মতো কোনো সাদা কাপড় বা কোনো আতরের ঘ্রাণ পাইনি। আমি কেমন যেন খুবই সম্মোহন করার মতো মিষ্টি গন্ধ পাই, এবং গন্ধটা থেকে আমি বের হতে চাইছিলাম না। আমি আরো ভেতরে চাপা গলির মতো ছিল ঢুকে পড়ি। ঝর্ণার আওয়াজে আমি শুনতে পাই যে বৃষ্টি নেমেছে, আর আমার ফ্রেন্ড আমাকে ডাকাডাকি করছে চলে আসার জন্য। তারা ভেবেছে আমি হয়তো আগেই চলে গিয়েছি। বৃষ্টি বেশি হওয়ায় আমি বের হতে পারছিলাম না। চারিদিকে অন্ধকার, এক ধরনের ছায়া আমি অনুভব করি, এক ধরনের অস্বস্তি হচ্ছিল। তবে আমি কিছুতেই নড়তে পারছিলাম না। কেউ একজন হাত ধরে আরো ভেতরে টানছিল, আর ঠান্ডা স্বরে কিছু বলছিল। সবাই হয়তো বলবে যে আমার মনের ভুল বা বৃষ্টি আর ঝর্ণার কারণে আওয়াজটা ভুল আমি শুনেছি, তবে সেটা না। আমি স্পষ্ট শুনেছি এবং আমি অনুভব করেছি হাত ধরার। সময় মনে নেই কতক্ষণ দাঁড়িয়েছিলাম, তবে আমার ট্যাক্সি ড্রাইভার যখন এসে টান দিয়ে আমাকে বের করে নিয়ে আসে, তখন আমার সেন্স ফিরে আসে। আর তখন বুঝলাম আমি প্রায় 1 ঘন্টার মতো ওই পাহাড়ের খাঁজে ঢুকেছিলাম। ওই গন্ধ আমার সাথে সাথেই ছিল। আমি কাউকে তেমন কিচ্ছু বলিনি। এরপর অনেকবার, বলতে গেলে প্রায় প্রতি সপ্তাহে, এমনকি আমি একই জায়গায় কিছু না কিছু বলে ওদের নিয়ে গিয়েছি। একসময় আমার খুব কাছের এক বান্ধবী আমাকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো কি এখানে? প্রতিবার একই জায়গায় কি কারণে? কি আছে এখানে? আমি বলি এমনিতেই। তবে ও বিশ্বাস করে না। এরপর আমার সাথে ওরা আর যায়নি। এরপর কিছুদিন বন্ধ ছিল যাওয়া। কলেজে ভর্তি হয়ে কলেজ থেকে আবার পিকনিকে একটা জায়গায় যাই। জায়গা ছিল পিকনিক স্পট থেকে খুবই কাছে। দুপুরে খাওয়া দাওয়ার পর যখন ছোট অনুষ্ঠান শুরু হলো, আমি একা বের হয়ে যাই, সোজা চলে যাই সেই আগের জায়গায়। আমার কেন যেন বারবার মনে হচ্ছিল কেউ একজন আছে, আমাকে ডাকছে। আমি আবার সেই হাত, সেই কথা শুনি। আমার আগে থেকে আমি এবার আরো ভেতরে চলে যাই। আমাকে না পেয়ে ফ্রেন্ডরা বুঝে যায় আমি কোথায় আছি। তবে আমার কিছুই মনে নেই কি হয়েছিল, কতক্ষণ আমি ছিলাম। ওরা যখন আমাকে বের করে নিয়ে আসে, আমি নাকি তখন পাহাড়ের গা ঘেঁষে বসেছিলাম, এমন যেন খুব আপন কাউকে ধরে বসে আছি। আর আমার হাতে লাল আঙুলের দাগ ছিল, যেমনটা খুব জোরে চেপে ধরলে ছাপ পড়ে, ঠিক তেমন। এর কোনো ব্যাখ্যা বা উত্তর আমার জানা নেই, আমি খুঁজতেও চাই না। তবে আমি এখনো যাই, এখনো গন্ধ পাই, এবং এখনো আমাকে আকর্ষণ করে প্রচন্ডভাবে। আর আমার কেন যেন এখনো মনে হয় আমি ফেরত না আসি, ওখানেই মিশে যাই। অনেক উত্তর না জানাই ভালো, সব জেনে ফেললে তো জানার ইচ্ছা থাকে না। আপনাকে বললাম কোন রহস্য উত্তর জানতে নয়, এই প্রচন্ড অনুভূতির কোনো ব্যাখ্যা কি আপনার আছে তাই জানতে। ভালো থাকবেন এবং ভালো লাগলে পড়ে শোনাবেন। তারপর তিনি নামটি দিয়েছেন এবং আমি ঘটনাটি পড়লাম। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু জানাবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো লিসনার্স, আমি নয়ন ফ্রম উত্তরা। তো রাসেল ভাই, আমার স্টোরিটা ছিল একটা ফ্রেন্ড লিমন তার বাবাকে নিয়ে। তো ওই আঙ্কেল মারা যায় অলমোস্ট 3 ইয়ার্স আগে, জানুয়ারি মাসে। তো তখন মেইনলি শীতকাল, তো ঢাকা থেকে তার লাশটা গ্রামে নিতে অনেক রাত হয়ে যায়। তো তখন সবাই ওয়েট করে পরদিন সকালে দাফনের জন্য। ভোরবেলায় তাদের বাড়ির বেলকনিতেই লাশটাই গোসল করানো হয় এবং দাফনটাও কমপ্লিট হয়। তো তাদের বাড়ির লোকেশনটা ছিল এমন যে বাড়ির সামনে বরাবর যে রাস্তার পাশে বেশ ঘন একটা বাঁশঝাড়, এবং বাড়ির পশ্চিম দিকে ছিল তাদের পারিবারিক কবরস্থান। তো ওই দিনটা পার হয় এবং সেদিন রাত্রে আমার ওই ফ্রেন্ড এবং তার আম্মু তাদের বাড়িতে ঘুমাতে যায়। এরপর একটা সময় আনুমানিক 1:30 বা 2টা বাজে, আমার ফ্রেন্ড ছিল তখন আধঘুমে। তখন ওর মনে হলো যে একটা দমকা হাওয়া ওইজন রুমে প্রবেশ করলো এবং তার সাথে দরজার পাশে রাখা পাতিলগুলো পড়ে গেল। তো চমকে উঠলো যে শীতের সময় দরজা জানলা সব অফ করা, তো এটা কিভাবে সম্ভব। তারপর মনে হতে লাগলো যে রুমের টেম্পারেচারটা অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে এবং একটা তীক্ষ্ণ আগরবাতি স্মেল তার নাকে আসলো। এবং একটা সময় যে রুম প্রচন্ড শীতকাল হওয়ার পরেও রুমটা অত্যন্ত গরম হয়ে গেল এবং সে জাস্ট চোখ বন্ধ করেছিল এবং অনেক ঘামতে থাকে। হঠাৎ তার ফিল হলো যে মাথায় কোনো একটা ঠান্ডা হাতের স্পর্শ, এবং তার মনে হচ্ছে কেউ একজন তার মাথায় হাতটা বুলিয়ে দিচ্ছে। তো ও নর্মালি ওর আমুর হাত মনে করে জাস্ট হাতের বুড়ো আঙুলটা ধরে একটু স্বস্তি পায়। তো ওর কেন যেন মনে হলো যে হাতটা ওর পরিচিত, বিকজ ওর যে বুড়ো আঙুলটা ধরেছিল ও ফিল করলো যে হাতে ঘন পশম এবং হাতের নখটা ছিল জাস্ট অ্যাঙ্গেল টাইপের, এবং হাতের কোনো ক্ষতস্থানে হাত পড়লো যেখান থেকে রক্ত বা সামথিং লিকুইড তার হাতে লাগলো।
তো ও তখন মনে পড়লো তার বাবার কথা, কারণ ছোটবেলা থেকে ও অনেক ওর বাবার আদরের ছিল এবং অল টাইম ওর বাবার পাশে ঘুমাতো এবং ঘুমানোর সময় জাস্ট তার হাতের বুড়ো আঙুলটা ধরে ঘুমাতো এবং তার হাতেও ছিল ঘন পশমওয়ালা এবং মারা যাওয়ার আগে হাতে একটা ইনফেকশন হয় যেখান থেকে প্রায় ব্লিডিং হতো। তো ও সাথে সাথে হাতটা ছেড়ে দিয়ে জাস্ট কম্বলের নিচে ঢুকে যায় এবং ফিল করলো কয়েক মিনিটের মধ্যে রুমের টেম্পারেচারটা আগের মতো কমে জাস্ট এভারেজ টেম্পারেচার চলে আসে। তার 2-3 ঘন্টা পর ফজরের ঠিক কিছুক্ষণ দুজনই সজাগ ছিল। তো তারা শুনতেছিল যে বেলকনিতে লাশটাকে গোসল করানো হয়েছিল ওখানে এক কোণা থেকে আরেক কোণায় জাস্ট কেউ একজন আর্তনাদ করে দৌড়ে যাচ্ছে এবং এসে এসে তাদের দরজা ধাক্কা দিচ্ছে। তো এইভাবে কয়েকবার করার পর তারা মনে করে যে কেউ হয়তো বিপদে পড়েছে, তারা তাড়াতাড়ি যে দরজাটা খুলে দেয় এবং কাউকে পায় না। তো এখানেও ভয় পায়, তাড়াতাড়ি করে দরজা লাগিয়ে দেয়। সকাল হয়, তো আমার ফ্রেন্ড রাতের ওই হাতের স্পর্শের কথা তার মাকে জিজ্ঞেস করে এবং তিনি কিছুই বলতে পারে না। তো সে হাতে লক্ষ্য করে যে রক্ত তার হাতে শুকিয়ে আছে। তখন তার ওই স্বপ্নের কথা মনে পড়ে এবং তার কেন যেন মনে হয় যে তার মৃত বাবার আত্মা তার সাথে দেখা করতে চেয়েছিল বা এসেছিল। তো ওই দিন সন্ধ্যার দিকে তার আম্মু কোনো এক রিলেটিভের বাড়িতে যায়। তো ও যায় না, কারণ ও স্মোক করতো। তো মাগরিবের পর ও দরজা বন্ধ করে বসে আছে এবং একটা ছোট ভাই আসলো, তাকে কিছু টাকা দিয়ে দোকানে সিগারেট আনতে পাঠালো। তো দোকানের ডিস্টেন্সটা ছিল এমন যে দৌড়ে যে ফিরে আসতে হাইয়েস্ট 3 বা 4 মিনিট লাগবে। তো এরকম একটা পর্যায়ে হঠাৎ করে লোডশেডিং হয়। তখন তাড়াহুড়া করে মোবাইলে ফ্ল্যাশটা অন করে এবং ঘড়িতে টাইম থাকে ঠিক 7:32। কিছুক্ষণ পর সে দরজা নক পায়। তো মনে করে যে সে চলে এসেছে, দরজাটা খুলে দেয়। সে কাউকে দেখতে পায় না। তখন সে ঠিক তার বাবার কণ্ঠে তার নামে 2টা ডাক পায়। ডাকটা ছিল এরকম যে লিমন, এই লিমন। তখন তার চোখ যায় সেই বাঁশঝাড়ের দিকে। মনে হলো সাদা জুব্বা পরা টাইপের অনেক লম্বা কেউ একজন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যদিও সে চেহারাটা বুঝতে পারে না। এবং তার চোখটা জলজল করছিল এমন ভাবে যে রাত্রেবেলা রাসেল ভাই বিড়ালের চোখ যেমন জলজল করে সেরকমটা। এরপর সে ফিল করে যে কবরস্থানের দিক থেকে কোনো একটা মানে পায়ের সাউন্ড, যেটা তার সামনে এসে দাঁড়ালো ওঠানে এবং সেটা হয়তো বা কুকুর বা শিয়াল, সে বুঝতে পারলো না, একটু অস্বাভাবিক আকৃতির, লাইক একটু বড়। তো ওটা যেন অনেক গোঙাচ্ছে এবং তাকে কামড়ানোর জন্য ধেয়ে আসছে। তো ওর এমন একটা পর্যায়ে হয় যে সে কি করবে বুঝতে পারে না, জাস্ট থান্ডার হয়ে যায় এবং চোখটা বন্ধ করে ফেলে ভয়ে। তখন ও বাইরের সাউন্ডগুলো ফিল করা ট্রাই করে, কিন্তু মানে একটা পর্যায়ে মনে হয় যে চারদিকে পুরো নিস্তব্ধ, কোনো সাউন্ড শুনতে পায় না। তার 10 কি 12 মিনিট পর সে ফিল করে যে চারদিকে প্রচন্ড বাতাস শুরু হলো এবং সেই বাঁশঝাড় এবং চারদিকে গাছপালা মনে হচ্ছে সব ভেঙে পড়ছে। এবং কিছুটা সময় যাওয়ার পর সে বুঝতে পারলো যে নিজেকে আর ধরে রাখতে পারছে না, কেউ হয়তো বা তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। তার কিছুক্ষণ পর সে আবারও বাইরের পরিবেশটাকে নিস্তব্ধ অনুভব করলো এবং সেই আগে যে তীক্ষ্ণ আগরবাতি স্মেলটা পেয়েছিল সেটা আবারও তার নাকে আসলো এবং সে জাস্ট সাহস করে চোখটা খুললো। চোখটা খুলে দেখে আসলে সে ওই কবরস্থানে দাঁড়ানো এবং ঠিক তার বাবার কবরের পাশে দাঁড়ানো। আচ্ছা, প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে তার বাড়ির দিকে একবার তাকায়। তখন দেখে তখনও মানে লোডশেডিং ছিল, কারেন্ট আসেনি। এক দৌড়ে বাড়িতে চলে যায়। ঠিক যখন পৌঁছায় তখনই কারেন্ট চলে আসে এবং সে মোবাইলে টাইমটা দেখে 8:30। তার মানে রাসেল ভাই এখানে কিন্তু 1 ঘন্টা শেষ হয়ে গেছে। তখনই সেই ছোট ভাই দৌড়ে সিগারেট এনে তার কাছে দেয় এবং সে বলে, কি রে এতক্ষণ কোথায় ছিলি, 1 ঘন্টা হয়ে গেল, বা ওই লোডশেডিং এর কথা জিজ্ঞাসা করে। তখনও বলে, কই এই তো গেলাম, আর আমি তো দোকান থেকে স্পষ্ট দেখছিলাম যে বাড়িতে ঠিকই কারেন্ট আছে। তখন ও মানে আমার ফ্রেন্ড শিওর হওয়ার জন্য ঘড়িতে আবার দেখে, সে দেখে যে ঠিকই তো 7:35। তাহলে রাসেল ভাই এখানে সে এর আগের যে সময়টা, ওটাকে কি বলবো, এটাকে যদি স্বপ্ন বলি তাহলে ওই কবরস্থানের ব্যাপারটা বা দৌড়ে আসে ব্যাপারটা এটা কি ছিল। তো সে অ্যান্সার খুঁজে পায় না। সে জাস্ট তার আম্মু চলে আসে পরে, এটা কারোর সাথে শেয়ার করে না। তো ওর মনে হয় যে মানে ওর বাবা বেঁচে থাকতে যেরকম ওর পাশাপাশি ঘুমাতো এবং হাতের বুড়ো আঙুলটা ধরে থাকতো, তো ও মনে করে এখন হয়তো বা তার বাবা মারা যাওয়ার পর সে মৃত আত্মা তার পাশে থাকতে চায়। তো যাই হোক, এভাবে তার বাবা 40 আগ পর্যন্ত সেরকম অনেক দুঃস্বপ্ন দেখে এবং তারপর ঢাকা চলে আসে। তো বাবা মারা যাওয়ার পর নর্মালি ফ্যামিলিতে ফিনান্সিয়াল প্রবলেম হওয়াটাই স্বাভাবিক, তো তাদেরও অনেক প্রবলেম হয়। তো ওই তার বাবা তার মাকে স্বপ্নে দেখা দিয়ে বলে যে, বোঝায় যে অনেক কষ্টে আছে এবং বলে যে তোমরা আমার কাছে আসো না কেন, তোমাদের ছাড়া আমার ভালো লাগে না, আসো আমার কাছে। তো এইভাবে কয়েকদিন দেখার পর তার মা ব্যাপারটা আমলে নেন না। তারপরে কোন একদিন স্বপ্নে তাকে তার বাবা বলে যে, মানে রেগে গিয়ে বলে যে তোমরা আমার কাছে আসো, আসলে তোমাদের উপকার হবে। তখন ওই আন্টি মনে করে বেশ, তো বাড়িতে যে কবরটা জিয়ারত করে আসা যাক। তো তাদের বাড়ির যাওয়ার ওইটা ছিল এমন যে মাঝপথে একটি গাড়িকে চেঞ্জ করে একটা গাড়িতে উঠতে হয়। তো একটা গাড়ি থেকে নামার পর টয়লেটে যায়। যাওয়ার সময় তেমন কিছু চোখে পড়লো না। ঠিক যখন বের হবে দরজাটা খুলে তখন পায়ের কাছে কিছু একটা হোঁচট খায়। তাকে দেখে যে একটা খাম। তো খামটা খুলে দেখে যে 60,000 টাকা। সে অবাক হয়ে যায় এবং মনে করে যে যাই হোক নিকটবর্তী কোনো থানায় বা কোথাও জমা দিবে। তখন যখন পাবলিক টয়লেট থেকে বের হয় তখন একটা পাগল তার সামনে আসে এবং একটা মুচকি হাসি দিয়ে বলে যে ওটা তুই রেখে দে, তোর উপকার হবে। তখন রাসেল ভাই মনে পড়ে যে গত রাতে যে স্বপ্ন দেখেছিল, বলেছিল যে কালকে তোর উপকার হবে।
সেটার সাথে মিলিয়ে ফেলে জিনিসটা, মিলিয়ে ফেলে এবং চিন্তা করে। হঠাৎ করে তার পাগলের কথাটা মনে পড়ে এবং পাগলের দিকে তাকায়, তো দেখে যে পাগলটা এখানে ছিল না। তো ওই টাকার একটা অংশ দিয়ে মিলাদ দেওয়া হয় এবং বাকি অংশটা দিয়ে তাদের ফ্যামিলিতে অনেক হেল্প হয়। ওকে, তো ওকে ঢাকা আবার ব্যাক করার পর সে কয়েকদিন পর সেই পাগলটা আবার তাকে স্বপ্নে বলে যে, মানে হেসে বলে তোর ভাগ্যটা আজকে অনেক ভালো। তো আন্টি অফিসে যায়, তারপরের দিন অফিস থেকে যখন ব্যাক করে রাতে বা লিফট থেকে নামে, তখন দেখে ঠিক আরেকটি খামটি খুলে দেখে 15,000 টাকা। তো তখন ওই যে আগের যে স্বপ্ন দেখেছিল ওটার সাথে মিল খুঁজে পায়, তো ধরে নেয় যে প্রথমবার উপকার করছে। তো ওটা দিয়ে তাদের ফ্যামিলিতে যে খারাপ অবস্থা ছিল তা থেকে মোটামুটি একটা পরিত্রাণ পায়। তো এভাবে তাদের ঘরে মানে অনেক সময় হিসাবের বাইরেও কিছু কিছু টাকা পেত বা অনেক হেল্প হতো তাদের। এবং আমার ওই ফ্রেন্ড এখনো মাঝে মধ্যে মধ্যরাতে ওই সেই তীক্ষ্ণ আগরবাতি স্মেল পায় নির্দিষ্ট কিছু রাতে, যেমন ধরেন আমাবস্যা রাতে, তখন সে জেগে ওঠে এবং ফিল করে যে তার আশেপাশে কেউ একজন আছে। তো তারা এ ব্যাপারে কোনো স্টেপ নেয় না, মনে করে যে হয়তোবা অত্যন্ত ভালোবাসা থেকেই তাদের বাবা তাদের আশেপাশে থাকতে চায়, তাদের আত্মাতে, এবং তাদেরকে হেল্প করতে চায়। রাসূল ভাই ব্যাপারটা মানে ভৌতিক না হলে একটু অদ্ভুত বলা যায়। এই ছিল বেশ অদ্ভুত। এবং তারা তো নিশ্চয়ই ভয় পেতেন না, এই ব্যাপারটা ভয় পেতেন না, জাস্ট তারা ফিল করতেন যে তাদের বাবা আছেন। হ্যাঁ, আচ্ছা, এবং আচ্ছা, খুবই অদ্ভুত ব্যাপার। এবং আমরা সেটা নিয়ে আরো কথা বলবো হয়তো পরবর্তীতে। তো ইমন, আপনি শোনান আপনার ঘটনা। জি, আমি ইমন আহমেদ, বাড্ডা থেকে আসছি। জি, প্রথম ঘটনা যেটা বলতেছি সেটা হচ্ছে 2004 সালের শ্মশান ঘাটের। 2004 সালের। তো পরিবারের কোন এক কারণে আমাকে পরিবার থেকে ভিন্ন করে দেওয়া হয়েছিল, আলাদা। তো আমি তখন ওই আমাদের এলাকায় একটা রুম নিয়ে আলাদা থাকা শুরু করলাম। তো তখনই আমি ওই একাজন থাকতাম। সেই সময় আমি আবার সেই সাধু সাকারি বাজারে ওনার কাছে আমি আবার শরণাপন্ন হলাম দ্বিতীয়বারের মতো। 2001-এ হওয়ার পরে দ্বিতীয়বার 2004 সালে যেটা ভুল করেছিলাম আর কি। আমরা কোনো জায়গা বা কোনো প্রতিষ্ঠানের নাম প্লিজ বলবো না। তো পরে ওই সাধুর কাছে গেছি। সাধুর কাছে 3 বছর পরে যাওয়াতে সাধু আমাকে দেখে এক ধরনের চমকে উঠলো যে, কি ব্যাপার ইমন, তুমি এই যে সে রাতের বেলায় গেলে 3 বছর পর আবার আসলে, কি মনে করে? আমি বললাম, মানে আমি একটু মনে করিয়ে দিই এখানে যে উনি এটা 3 বছর আগে আপনি যখন গিয়েছিলেন তখন আপনি মানে ভয়ে পালিয়ে এসেছিলেন অনেক রাত্রে একা একাই। আমি একটু বলি। হ্যাঁ, তারপরে আপনি কোন একটা জায়গায় আপনি গিয়েছিলেন এবং সেখানে একটা কাজ করতে গিয়েছিলেন এবং সেখানে যাওয়ার পরে আপনি প্রচন্ড ভয় পান এবং কাউকে কিছু না বলে বাইরে আসার নাম করে আপনি বেরিয়ে চলে আসেন। তারপরে আপনি এই 3 বছর পরে এই প্রথম আবার সাধুর কাছে ফিরলেন। ওকে, তারপরে শুনি। তো যাক, সাধুকে তখন বললাম যে এখানে আবার নতুন করে কিছু শেখার জন্য আসলাম। 2004 যখন গেলাম, সাদা আমাকে জিজ্ঞেস করলো যখন যে তুমি 3 বছর পরে আমার এখানে আসছো, কিসের জন্য আসছো? আবার আমাকে কিছু শেখার জন্য আসলাম, ওখানে জানার জন্য। বলে ঠিক আছে, শিখো। তো আমি প্রায় আবার আগের মতো ওর এখানে প্রতিদিন যাওয়া শুরু করলাম। এমনকি এমন সময় হয়েছে আমি তার সঙ্গে রাতের পর রাত একসঙ্গে থাকছি। তো একদিনকার সন্ধ্যার সময় সাধু আমাকে বলতেছে, ইমন তোমাকে শ্মশানে যেতে হবে, একটা কাজ আছে, ওই কাজটা একটা জিনিস আনার জন্য। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে শ্মশানে যাবো, কি জিনিস আনার জন্য? তো আমরা সাধারণত জানি যে হিন্দুদের চিতায় বা বিশেষ করে হিন্দুদেরকে শ্রাদ্ধ করলে সে চিতায় যখন শ্রাদ্ধ করা হয় তার আগে ওই গঙ্গা জল থাকে আর কি, গঙ্গা জল, সেটা একটা মাটির কলসে করে যে শ্রাদ্ধ করে সে আবার কাঁধে নিয়ে এটা 7টা চক্কর দেয় আর কি। তো ওদের ধর্মের প্রথা এটা আর কি, নিয়ম অনুসারে। তো ওই যে কলসটা 7টা চক্কর দেওয়ার পর এটা ডান দিকে করে এটা মাটিতে ফেলে দেয়। তো মাটিতে যখন ফেলে দেয় তখন ওই কলসের যে মুখের অংশটা অনেক সময় অক্ষত থেকে যায়, এটা ভাঙে না, পুরো কলস ভেঙে গেলেও ওটা ভাঙে না। তো ওই জিনিসটা আমাকে নিয়ে আসতে হবে। তো আমি জিজ্ঞেস করলাম এই জিনিসটা নিয়ে আসলে কি হয়? তো বললো এটা ইফরিত জিন বা ওই যে খারাপ আত্মা, এই ধরনের জিনিস আর কি, এটার একটা ধরনের আমল আর কি, এটা বোধ আমল, কুফরি কাজে ব্যবহার করা হয়, এটা দ্বারা এটা পাওয়া যায়। আমি ঠিক আছে। তো পরে আমি রওনা হলাম ওইখান থেকে, বাবাজার ঘাটে আসলাম। বাবাজার ঘাট থেকে সোজা আমি চিতাকলা ব্রাহ্মণ সূর্যটা ওইখানে গেলাম শ্মশানের মধ্যে। প্রায় 8টা বাজে ওই সময় রাতের বেলা যেখানে পৌঁছালাম আর কি। তো শ্মশান সম্পূর্ণ অন্ধকার, আকাশটা সম্পূর্ণ ভারী, চারদিক সম্পূর্ণ ঘন অন্ধকার, কেউই ছিল না শ্মশানে। আর ওই শ্মশানের পাশেই আর কি একটা মন্দির আছে, আর মন্দিরের ঠিক একটু প্রায় 20-30 গজ বা 50 গজের মধ্যে আর কি একটা মসজিদ আছে আর কি এখানে। তো আমি শ্মশান অনেকক্ষণ দাঁড়ার পর দেখলাম যে কোনো লাশ নাই বা কোনো পুরানো কোনো একটা হদিস মাত্র দেখতেছি না। তখন আমি ওইখান থেকে ওই পা হেঁটে সামনে যে একটা চায়ের দোকানে ক্ষণিক্ষণ বসলাম। শনি বসে চাটা খাইতেছি, অপেক্ষা করতেছি যদি কোনো লাশ পুরাতে আসে তখন আমি যে জিনিসের জন্য আসলাম সেই জিনিসটা নিয়ে এখান থেকে যাবো। তো প্রায় আধা ঘন্টার মতো অপেক্ষা করার পরে তো হরিবল হরিবল বলতে বলতে একটা লাশকে আর কি চিতার দিয়ে, মানে আই মিন ওই যে শ্মশানের দিকে নিয়ে যাচ্ছে পড়ানোর জন্য। আমি এটা দেখার পর আমি মনে মনে খুশি হলাম যে আমি যে কাজের জন্য আসছি, যাক আমার প্রতীক্ষাটা অন্তত শেষ হলো। তো আমি ওই তাদের সঙ্গে যে তাদের যে দল বল যারা ছিল যাওয়ার জন্য তাদের সঙ্গে আমিও শ্মশানে প্রবেশ করলাম। তো শ্মশানে যাওয়ার পরে তো আমার এক ফ্রেন্ড, নাম বললাম না, তো ওই ফ্রেন্ডটা ওইখানে ছিল, তোর সঙ্গে কুশল বিনিময় করলাম। তখন জানতে পারলাম ওই ফ্রেন্ডের পিতা আর কি ক্যান্সার রোগের আক্রান্ত হয়ে মারা গেছে, উনাকে শ্রাদ্ধ করা হবে আর কি। তা আমার এক প্রকার অনেক ভালো হয়েছে, কারণ আমি একটা অপরিচিত আননোন জায়গায় গেলাম। তো সেখানে যদি একজন পরিচিত লোকজন যেহেতু থাকলেও তো আমাকে জিজ্ঞেস করতে পারবে না যে কেন আসছো, কি করতে আসছো ইত্যাদি, এই ধরনের জিনিস থেকে আমি বিরত হবো। তো আমার এই জন্য প্লাস পয়েন্ট ছিল আর কি। তো সাধারণ মাত্রায় চিতা যেভাবে ওখানে পুরানো হয়, প্রথম মুখের মুখ দেওয়া, বিরগ্ন দেওয়া হয়, তো এইভাবে যেভাবে করলো সব যেভাবে পড়তো আর কি তাদের নিয়ম অনুযায়ী, তো সুন্দর করে ওইখানে
ওরা যে সম্পূর্ণ যে চিতা জ্বালানো আর কি, ওই লাশটা পুরানোর পরে শেষ হওয়ার পরে যে যার মতো সবাই চলে গেল। আমি শ্মশানে একা রইলাম অপেক্ষায়, যে সবাই চলে গেলে যদি কেউ না থাকে তখন আমি যে কাজের জন্য আসলাম সেই জিনিসটা আমি নিয়ে চলে যাব। তো প্রায় 15-20 মিনিট পরে আর কি, যখন এই মানে উনার হয়ে গেল, তারপরে 15-20 মিনিট পরে যখন লোকজন দেখলাম কেউই নাই, সম্পূর্ণ নীরব হয়ে গেছে শ্মশানটা, তখন আমি ওই মাটির কলসের যে অক্ষত অংশটা যেটা ছিল, ওই অক্ষত অংশটা আমি হাত দিয়ে তুলি। তার আগে বলি ওই যে বন্ধুটা আর কি ফেলেছিল ওই সময় অক্ষতই ছিল, ওটা ভাঙেনি, সম্পূর্ণ কলসিটা ভেঙে গেল, মাথারও অক্ষত ছিল, সেটার জন্য আমার প্লাস পয়েন্ট ছিল আর কি। তো আমি বললাম যাক, আজকে যে কাজের জন্য আছে অন্তত সফলতা লাভ করতে পারবো, যেহেতু মাথার অংশটা এখন অক্ষত আছে। তো সবাই চলে যাওয়ার পরে আমি ওই কলসের অংশটা নিয়ে আমি ওইখান থেকে খেয়াঘাট মানে গুদারাঘাট যে ঘাটের দিকে আসলাম, 10 মিনিটের রাস্তা আর কি। তো আসার পথে ওই পুরোনো হিসাবের মতো অনেকে আপনজনের ডাক ইত্যাদি, এটা তো রক্ষা করলাম না, যেহেতু এক্সপিরিয়েন্স আগে ছিল যে এই ধরনের ডাক ঢুক আসে। আর তাছাড়া সাধু আমাকে কিছু মন্ত্রতন্ত্র শিখিয়েছিল আগে, তো ওই মন্ত্রগুলো পড়তেছিলাম রাস্তায় যখন বেরোইছিলাম, তখন মন্ত্র পড়তে পড়তে ওই জিনিসটা নিয়ে যাচ্ছি। তো ঘাটের মধ্যে আসি, ঘাটের মধ্যে আসার পরে একটা নৌকা রিজার্ভ করে ভাড়া করলাম, যে কোথায় বাবুবাজার যাবো ঘাটের মধ্যে। 120 টাকা দিয়ে মোটামুটি ভাড়া রিজার্ভ নিলাম। তো ওটার মধ্যে উঠলাম। মোটামুটি এই যাবত পর্যন্ত কোনো দুর্ঘটনার সম্মুখীন বা ঘটনা হয়নি। তবে যখন আমি বুড়িগঙ্গা নদীর মাঝামাঝি স্থানে চলে আসলাম, তখন প্রায় মনে হয় 12:15 বা 12টা বাজে রাতের বেলা। তো ওই সময় একটা জিনিস লক্ষ্য করলাম, বাম দিক এবং ডান দিক দুই প্রান্ত থেকে ওই বালু ভর্তি যে ট্রলার গুলো আসে, এটা সারি করে আসতেছে, এমন অবস্থানে আসতেছে যে আমাদের নৌকাটা কোনো ওয়েতে ওইটা যে তাদেরকে পাশ কাটিয়ে বেরোবে এটা কোনো অবস্থান ছিল না। তো মানে দুর্ঘটনা ছাড়া কোনো উপায় নেই, মানে আমাদের হয়তো মৃত্যু হবে বা একটা অন্য কিছু করবে, এরকম একটা ঘটনার সম্মুখীন হয়ে গেলাম আমরা। তখন কি করবো, আর আমি তো সাঁতারও জানি না। তো এর মধ্যে মাঝি যেটা আসিল, তো মাঝি আবার কি করছে, তার হাতের যে বৈঠাটা সেটা ফেলে দিয়ে নদীতে ঝাঁপিয়ে দিল। আমি তো মানে একেবারে অচল অবস্থা এখানে বসে এলাম স্টিল হয়ে, যে আমি এখন কি করবো, আমি তো সাঁতারও জানি না। তো এর মধ্যে ওই যে আপনার ট্রলার একটা অংশ আর কি আমাদের নৌকার সঙ্গে ধাক্কা লাগাতে নৌকা এক কোনা ভেঙে গেছিল আর নৌকাটা উল্টে গেছে, আমিও পানিতে পড়ে গেলাম। আমি পুরো স্পষ্ট দেখতে পারতেছি, আমি চোখ খুলে আমার মানে আমি অনুভব করতেছি আমি পানিটা অলরেডি তলিয়ে যাচ্ছি, আস্তে আস্তে তলিয়ে যাচ্ছি, মানে মৃত্যুর নিকটবর্তী যেরকম হয় এরকম একটা অনুভব করতেছি। তো এর মধ্যেই আমার হাতের সামনে ওই কাঠের একটা টুকরো আসছিল, সেটা আমি ধরে এটা বাঁচার জন্য চেষ্টা করতেছি। তো এরই মাঝে হঠাৎ মাঝির শব্দ পেলাম, মাঝি আমাকে বলতেছে ভাই বাবুবাজার ঘাটে চলে আসতাম। তখন আমার কাছে অবাক লাগলো, আমি যে এতক্ষণ একটা দুর্ঘটনা দেখলাম সেটা কি হ্যালোসিনেশন ছিল না, এটা কি বাস্তব ছিল না দুঃস্বপ্ন ছিল, কিছু বুঝতে পারলাম না। এখন মাঝি যেন আমাকে বলতেছে যে আমি ঘাটে চলে আসছি, আমিও তখন চারদিক চায় দেখতেছি, আসলে তো আমরা ঘাটে নিরাপদে পৌঁছে গেছেন এবং আপনি যেরকম ভাবে মানে এতক্ষণ ধরে পানির নিচে চলে গিয়েছিলেন সেরকম কোনো কিছু ঘটে কোনো কিছু না। আর ওই সময় আসলে একটা জিনিস কি রাসেল ভাই, আমি সময় শরীর দিকে লক্ষ্য করতেছি না, আমার শরীরটা ভিজা নাকি, আমি শুধু সেটা আমরা পরে শুনি। যাই হোক আমি অবাক হচ্ছি না, আমি অবাক হইতেছি, আমি মানে পড়ছিলাম এরকমই। তো যাই হোক ওইখান থেকে আবার আপনার কি বলে ওই আপনার না রিক্সা চেপে আবার ওই সাধুর এখানে গেলাম। তো সাধু আমাকে দেখে মুশকি হাসি দিল, মুশকি হাসিতে বলতেছে ইমন আমি জানি তুমি যে কাজে যাবা সে কাজটা সফল হবে না, তুমি যে কাজে গেছো সে কাজটা সফল হবে না। আমি কি বলেন, আমি তো ওই যে আপনার যে কলসের অংশটা সেটা তো নিয়ে আসছি, আমি অবশ্যই নিয়ে আসছি, আমার হাতে আছে। তো উনি আবার আমার ডান হাতটা তুলে উপরের দিকে নিয়ে আমাকে বলতেছে এই জিনিসটা কি সে অক্ষত কলসের অংশ আগে, মানে আমি আবার চেয়ে দেখলাম, তখন আমার হাতের মধ্যে ওই সেই কাঠের টুকরো যেটাতে আমি বাঁচার চেষ্টা করতেছিলাম, ওই দুর্ঘটনা যেটা দুঃস্বপ্ন না বাস্তব ছিল জানি না, তো ওই সময় আমার হাতের মধ্যে। আর তখন আমি আমার সারা শরীরের দিকে লক্ষ্য করলাম, যে একটা মানুষ কাপড় পরে গোসল করলে যেমন ভিজা থাকে শেষ অবস্থা, আমার সারা শরীরটা ভিজা। আসলে আমি আজও এর উত্তরটা পাইনি, আমি যতই আমল জানি না কেন, আমি আজ পর্যন্ত এই ঘটনা কি আমার জীবনে বাস্তবতায় সত্য হয়েছিল না আমি এক ধরনের দুঃস্বপ্ন দেখেছিলাম আমি জানি না, সেটা আমার প্রথম ঘটনা ছিল।